বেশ্যার মতো সেজেছ কেন? কাকে পটানোর জন্য? ঘরে ঢুকতে ঢুকতে বলে ফারুক। 3 দিনের বিবাহিত স্বামীর মুখে এই কথা শুনে বিস্মিত হয়ে যায় লাবণী। মুখে কোনো উত্তর আসে না, এতটাই হতভম্ব হয়ে যায় সে। মাত্র 3 দিন হলো বিয়ে হয়েছে তার। গতকাল রাতেই স্বামীর সাথে তার কর্মস্থলে চলে আসে লাবণী। আজ স্বামী অফিস থেকে ফেরার আগে হালকা সেজে গুজে স্বামীর জন্য অপেক্ষা করছিল। কলিং বেলের আওয়াজ শুনে খুশি মনে দরজা খুলে দিয়ে এই কথা শুনে হতভম্ব হয়ে যায় সে। ছোটবেলা থেকে মা খালাদের দেখে এসেছে স্বামী ফেরার আগে পরিপাটি হয়ে হালকা সেজে থাকতে, তাই তার কাছে এটা খুবই স্বাভাবিক। তার উপর নতুন বিয়ে, সাজগোজ তো করবেই। কিন্তু এ কি কথা! এক দৌড়ে ওয়াশরুমে গিয়ে মুখ ধুয়ে সেখানেই ফুপিয়ে কেঁদে ওঠে লাবণী। এ কেমন স্বামী জুটল তার কপালে! বিয়ের 3য় দিনেই যে স্ত্রীকে এত বড় কথা বলতে পারে, সে সামনের দিনগুলোতে কি করবে ভাবতেই গা শিউরে ওঠে তার। এই সময় ওয়াশরুমের বাইরে থেকে ফারুক আওয়াজ দেয়, কি হলো? বের হচ্ছ না কেন? কোন নাগরের কথা ভাবছো? তাড়াতাড়ি ওয়াশরুম থেকে বেরিয়ে আসে লাবণী। জানে না দেরি করলে আরো না জানে কি শুনতে হবে। কিচেনে গিয়ে চা বসিয়ে দেয়। চা হলে বেডরুমে ফারুককে চা দিতে গেলে সে হাত ধরে বসিয়ে দেয়। তারপর বলে, শোনো, আমার কিছু জিনিস অপছন্দ। তার মধ্যে একটা হলো মেয়ে লোকের সাজ। আল্লাহ যার রূপ দিয়েছে সে এমনিই সুন্দর, বালছাল মাখার কি দরকার? আজকের পরেই তোমাকে যেন আর ওইসব গুমুত মাখতে না দেখি। আর হ্যাঁ, সব সময় মাথায় কাপড় দিয়ে রাখবে। স্বামী মুরব্বী মানুষ, তার সাথে আদবের সাথে চলতে হয়। বাপ মা কি আদব লেহাজ কিছুই শেখায়নি নাকি? আমার বাপ মা তুলে কথা বলবেন না প্লিজ। কথা শেষ হবার আগেই একটা 82 শিক্কা চড় এসে পড়ে লাবণীর গালে। মেয়েটা অবাক হতেও ভুলে যায়। এ কেমন কথা! এ কেমন পাষণ্ড স্বামী! এ কেমন সাইকোর হাতে তুলে দিল তার বাবা মা! দ্বিতীয়বারের মতো ফুপিয়ে কেঁদে ওঠে সে। এইবার শুনতে পায় গর্জন। এত বড় সাহস! আমার মুখে মুখে তর্ক! আর কখনো মুখে মুখে তর্ক করতে দেখলে জিভ টেনে ছিঁড়ে ফেলবো বলে চায়ের কাপ আছাড় দিয়ে ফেলে দরজা লাগিয়ে বের হয়ে যায়। যাওয়ার সময় বাইরে থেকে তালা লাগিয়ে দেয় ফারুক। কাঁদতে কাঁদতে পড়ে থাকা কাঁচের টুকরোর মধ্যেই ঘুমিয়ে যায় লাবণী। একসময় ঘুম ভেঙে দেখে রাত 9টা বাজে। ফারুক তখনও ফেরেনি। মেঝেতে ঘুমিয়ে সারা গায়ে ব্যথা নিয়ে ঘুম থেকে উঠে ছড়িয়ে থাকা কাঁচের টুকরোগুলো পরিষ্কার করে লাবণী। রাতের খাবার গরম করে টেবিলে লাগায়। হাতের মধ্যে যন্ত্রণা হতে দেখে ডান হাতে অনেকখানি কেটে গেছে মেঝেতে পড়ে থাকা কাপের ভাঙা টুকরো দিয়ে। ছোট থেকে এই জিনিসপত্র নষ্ট বা ভাঙচুর করা লাবণীর খুবই অপছন্দ। আজ ওর সংসারের প্রথম দিন। প্রথম দিনেই একটা কাপ পিরিচ ভাঙল। বিয়েতে দান পেয়েছিল সেটা। অনেক পছন্দ হওয়ায় সাথে করে নিয়ে আসে। সেটটা অপূর্ণ হয়ে গেল। হঠাৎ করে ডুকরে কেঁদে ওঠে লাবণী। অনেকগুলো কষ্ট একসাথে মাথা চাড়া দিয়ে ওঠে। বিয়ের 3 দিনের মাথায় স্বামীর হাতে মার খেল। না জানি পরবর্তী জীবন কেমন যাবে। বাবা মা ছেড়ে এত দূরে এই প্রথম দিনেই এমন হওয়ায় বুকটা ভেঙে যায় লাবণীর। হঠাৎ দরজায় তালা খোলার আওয়াজ শুনে নিজেকে সামলে নিয়ে হাত মুখ ধুয়ে আসে। ফারুক ভেতরে এসে দেখে টেবিলে গরম খাবার বেড়ে লাবণী অপেক্ষা করছে। মুহূর্তেই সে খুশি হয়ে যায়। বলে, বাহ, এই তো বিয়ের আনন্দ। এতদিন রাতে হোটেল থেকে খেয়ে আসতাম, এখন সেই খরচ বাঁচবে। নিজেই চেয়ার টেনে বসে একাই খেয়ে ওঠে। লাবণী খেয়েছে কিনা জিজ্ঞেস করা বা সাথে বসতে বলা কিছুই করে না। আরেক দফা অবাক দৃষ্টি নিয়ে ফারুকের খাওয়া শেষ হতে দেখে লাবণী। ওদের বাড়িতে যত ব্যস্ততাই থাক, ওর বাবাকে কখনো দেখেনি ওর মাকে ছাড়া একা খেতে। ফারুক খেতে খেতে উপদেশ দেয়, রান্না আরো ভালো করতে হবে। চুপচাপ মাথা নেড়ে সায় দেয় লাবণী। ফারুকের খাওয়া শেষ হলে বাকি খাবার ফ্রিজে রেখে ঘুমোতে যায় সে। না জানি কার উপর অভিমানে খাবার খায় না। বেডরুমে গিয়ে দেখে ফারুক খুব ভালো মুডে দাঁত খিলাল করছে আর টিভি দেখছে।
লাবণীকে ঘরে ঢুকতে দেখে পাশে বসতে বলে। শোনো লাবণী, মাতারিদের রং ঢং আমি একদম সহ্য করতে পারি না, তাই আমার সাথে কখনো রং ঢং করতে আসবে না। মানুষের উঁচু গলার স্বর আমার দুই চোখের বিষ। আমার সাথে কখনো গলা উঁচু করে কথা বলবে না। আর একটা কথা, আমার কথায় কাজে যদি মনে করো আমার সাথে আর সংসার করবে না, সেই চিন্তা বাদ দাও। তোমার পরিবার তোমারে আর নেবে না। জগতে এত মাতারি থাকতে তোমাকে বিয়ে করেছি কেন জানো? তোমার বাপে 3টে মাতারি পয়দা করেছে, যাকে বিয়ে দিয়ে বিড়াল পার করার জন্য অস্থির হয়ে গেছে। তুমি ফেরত গেলে তোমার পরের 2 বোনের বিয়ের সমস্যা হবে। এটা কি তোমার বাপ মা মেনে নেবে? নেবে না। মিলিয়ে দেখো আমার কথা। এখন বাতি বন্ধ করে ঘুমাতে আসো। মারধর করেছি, এখন একটু আদর সোহাগ করি। লাবণী দম দেওয়া পুতুলের মতো লাইট অফ করে খাটে গিয়ে বসে। ফারুকের স্পর্শ আজ তার কাছে বিষের মতো লাগে। আগের দিনই যে স্পর্শে শরীর মনে শিহরণ জেগেছিল, আজ সেই স্পর্শে নিজেকে অসুচি লাগে। এ কি হলো তার সাথে? এই স্বামী পাওয়ার জন্য এতদিন আল্লাহর কাছে কেঁদেছে। হু হু করে কান্না আসে, কিন্তু ফারুকের ভয়ে কান্না গিলে নেয়। পরদিন ফারুক অফিসে যাওয়ার পরে লাবণী সিদ্ধান্ত নেয় ও আর থাকবে না ফারুকের মতো সাইকোর সাথে। মাকে ফোন দেয়। ওপাশ থেকে কেমন আছিস জিজ্ঞেস করতেই হাউমাউ করে কেঁদে দেয় লাবণী। হড়বড় করে বলতে থাকে গতদিনের ঘটনা। শেষে মাকে জানায় ও আর এই সংসার করবে না। শুনে ওপাশ থেকে মা ধমকে ওঠে। আজকালকার মেয়েগুলোর একটুও ধৈর্য নেই। একটা সংসারে কত কথা হয়, তাই বলে সংসার ছেড়ে দিতে হবে? ফারুক নির্ঝঞ্ঝাট ছেলে, মা ভাই বোন কেউ নেই, এক বাবা তাও থাকে দূরে। এমন নির্ঝঞ্ঝাট সংসারেও মন বসে না? পড়তি আমার মতো রামনের গোষ্ঠীতে, তাহলে বুঝদিস সংসার কাকে বলে। কত কষ্ট করে তোকে বিয়ে দিলাম 4 দিন আগে, এখনো বোন 2টার বিয়ে বাকি। তুই সংসার ভেঙে এলে ওদের বিয়ে দিতে পারবো? স্বার্থপর হোস না মা। জগতে শুধু নিজের সুখ দেখলেই হয় না, সবার কথাও ভাবতে হয়। তোর বাবাকে ভুলেও এসব বলবি না, স্ট্রোক করবে তাহলে। কিছু কষ্ট নিজেকে চেপে রাখতে হয় রে মা। বোনেদের মুখের দিকে তাকিয়ে, বাবার মুখের দিকে তাকিয়ে তুই মাথা গরম করিস না মা, প্লিজ। আমি মা হয়ে তোর কাছে হাত জোড় করছি। আর কিছু শোনার ধৈর্য হয় না লাবণীর। ফোন কেটে দিয়ে মায়ের নম্বর ব্লক লিস্টে দিয়ে হু হু করে কান্নায় ভেঙে পড়ে। শুনেছিল জন্মদায়িনী মায়ের মতো আপন কেউ হয় না, আজ সেই মাই ওকে এভাবে দূরে ফেলে দিল। কিভাবে পারলো মা? তাহলে কি একটা সময় নিজের মাও পর হয়ে যায়? তাহলে আপন কে? যেই হোক, লাবণীর জন্য যে কেউ নেই সেটা সে বুঝে গেল মুহূর্তেই। ফারুক বাবা মায়ের একমাত্র ছেলে। ওর বয়স যখন 10 বছর, তখন ওর মা ওর বাবার এক বন্ধুর সাথে পরকীয়ায় জড়িয়ে ঘর ছাড়েন। সেই সময় থেকে সমাজের নানান কথা, নিজেদের কষ্ট সবকিছু দেখে সে তার স্বভাবের নমনীয়তা হারিয়ে হয়ে ওঠে রুক্ষ। মা চলে যাবার পরে বাবা দ্বিতীয় বিয়ে করেন। শুরু হয় ফারুকের দুঃসহ জীবন। চাকুরি নিয়ে বাড়ি থেকে বের হওয়া পর্যন্ত যতটা না ভাত খেয়েছে, তার চেয়ে বেশি খেয়েছে সৎ মায়ের উস্কানিতে বাবার হাতে মার। পরপর বাবার 2 স্ত্রীর 2 রকম রূপ দেখে সমগ্র নারী জাতির উপরেই ঘেন্না ধরে যায় ফারুকের, যা প্রকাশ করে পুরোটাই তার স্ত্রী লাবণীর ওপর। লাবণী যখনই তার সামনে আসে, তখনই তার 2 মায়ের করা দুর্ব্যবহারগুলো চোখের সামনে একের পর এক ভেসে ওঠে, আর লাবণীর সাথে না চাইতেও খারাপ ব্যবহার করে ফেলে। তার পুরো বিশ্বাস লাবণীও তার মায়ের মতো কারো না কারো সাথে পালিয়ে যাবে। নিজের মাই যখন চরিত্রহীনা, তখন বিশ্বাস করবে আর কাকে? ফারুকের এই ভয়ঙ্কর অতীত সম্পর্কে লাবণী পুরো অজ্ঞাত। সে ভেবেই পাচ্ছে না তার অপরাধ কি, যার জন্য তার স্বামী তার সাথে এমন ব্যবহার করছে। সে চেষ্টা করে এমন ভাবে চলতে যাতে তার স্বামী তার কোনো ভুল ধরতে না পারে। একদিন পরে লাবণীর বাবা নাজিমউদ্দিন সাহেব আসেন মেয়ের বাড়িতে মেয়ের সংসার দেখতে, সাথে এক গাদা বাজার করে আনেন। ফারুক অফিস থেকে ফিরে দেখে ওর শ্বশুর অনেক বাজার নিয়ে জামাই মেয়ের জন্য উপহার নিয়ে মেয়েকে দেখতে এসেছে।
দেখেই লাবণীর দিকে তাকিয়ে বলে ওঠে, তুমি তোমার বাপ মায়ের কাছে বলেছ নাকি যে আমি তোমাকে খাওয়াতে পারছি না? ভয়ে শিউরে উঠে উত্তর দেয় লাবণী, না না, বলিনি। তাহলে আব্বা, আপনি এত বাজার কার জন্য করে এনেছেন? আপনার কি ধারণা আমি আপনার মেয়েকে না খাইয়ে রেখেছি? না, রাখিনি। আমার যা বেতন তাতে আমি ঘুষ না খেয়েও আপনার মেয়েকে গাড়ি বাড়ি দিয়ে ভরিয়ে দিতে পারবো। আমার তো বউ একটাই, আপনার মেয়ে আছে আরো দুজন। এই বাজারগুলো নিয়ে গিয়ে তাদের খাওয়ান, কাজে দেবে। হাসি মুখে শ্বশুরকে বলে কথাগুলো ফারুক। মুহূর্তে মুখের রং পাল্টে যায় নাজিমউদ্দিন সাহেবের। এ কি বলছো বাবা তুমি? আমি মেয়ের বাসায় এসেছি তার পছন্দের জিনিস নিয়ে, এতে দোষের কি আছে? ঠিক আছে, তোমার যখন পছন্দ না তাহলে আর আনবো না। এবারেরগুলো ফিরিয়ে দিও না বাবা। বাবা সামনে থাকায় সাহস করে ফারুকের হাত ধরে বলে, প্লিজ বাবাকে কষ্ট দিও না, এবারের মতো এগুলো রাখি প্লিজ। আগুন দৃষ্টিতে লাবণীর দিকে তাকিয়ে ফারুক বলে, কালকের কথা ভুলে গেছ? পারলে চোখের দৃষ্টিতে লাবণীকে পুড়িয়ে মারে সে। তাড়াতাড়ি করে বাবার হাত ধরে অনুরোধ করে, বাবা এগুলো নিয়ে যাও প্লিজ। মেয়ের কথায় উত্তর না দিয়ে জামাইকে বলেন নাজিমউদ্দিন সাহেব, মেয়েটাকে দুদিনের জন্য নিয়ে যাই বাবা, আমি নিজে এসে দিয়ে যাব। নিয়ে যাবেন, যান, তবে মনে রাখবেন আপনার মেয়ে যদি একবার চৌঘাটের ওপারে যায় তাহলে আর কোনোদিন ভিতরে আসতে পারবে না। যেতে হলে আমার সাথে যাবে, আমার সাথে আসবে। আপনি এসেছেন, আজ থাকেন, কাল যাওয়ার সময় সবকিছু নিয়ে চলে যাবেন। উত্তরে বলে ফারুক, না বাবা, আমি থাকতে আসিনি, মেয়েকে দেখতে এসেছিলাম, দেখে যাচ্ছি। মেয়ে খেয়ে পড়ে ভালো থাকলেই আমি খুশি। আসি রে মা, ভালো থাকিস। দে বাজারগুলো দে, নিয়ে যাই, রাত হলে তোর মায়ের কষ্ট হবে। বলে মেয়ের মাথায় হাত বুলিয়ে বাজারের ব্যাগ নিয়ে একবারও পিছনে না তাকিয়ে চোখ মুছতে মুছতে বেরিয়ে যান নাজিমউদ্দিন সাহেব। যত দূর বাবাকে দেখা যায় দেখে দরজা লাগিয়ে দিয়ে রান্নাঘরে এসে ফারুকের জন্য চা বসিয়ে দেয়। খুব আশা করেছিল তার বাবা অন্তত মেয়ের কষ্ট বুঝিয়ে মেয়েকে একেবারে নিয়ে যাবেন, কিন্তু সেই আশাতেও গুড়ে বালি। তার যে যাওয়ার কোনো জায়গা নেই এটা খুব ভালো করে বুঝে যায় লাবণী। এটাও বুঝে যায় খাটিয়ায় ছাড়া সে এই সংসার থেকে বের হতে পারবে না। কান্না গিলে ফারুকের জন্য চা এনে দেয় লাবণী। চায়ের কাপ হাতে নিয়ে লাবণীকে পাশে বসতে বলে ফারুক। জানতে চায় তার পছন্দের খাবার কি। ভয়ে ভয়ে অল্প করে বলে লাবণী। ফারুক ওকে রেডি হতে বলে বাইরে নিয়ে যাবে সেই জন্য। লাবণী বোরখা পরে নাক মুখ ঢেকে বেডরুমে এসে দাঁড়ায়। দেখেই খুশি হয়ে যায় ফারুক। ভালো ভালো, এইভাবেই নিজেকে ঢেকে রাখবে, কোনো মানুষ যেন তোমাকে না দেখে। চলো যাই। বাইরে গিয়ে একটা রিক্সা নিয়ে উদ্দেশ্যবিহীনভাবে কিছুক্ষণ ঘোরাঘুরি করে দুজন। ফারুক আলাপ জমানোর চেষ্টা করে, কিন্তু কিছুক্ষণ আগে ঘটে যাওয়া বাবার অপমান ভুলতে না পেরে ভিতর থেকে কথা আসে না লাবণীর, তাই শুধু হু হা দিয়ে উত্তর দেয়। আত্মপ্রেমে মুগ্ধ ফারুকের নজরই নেই বিয়ের দুদিনে দেখা উজ্জ্বল মেয়েটা কিভাবে চুপচাপ নিজেকে গুটিয়ে নিয়েছে। আর লাবণী ভাবছে বাবা কিভাবে পারলো এই নরকে তাকে রেখে যেতে। নাজিমউদ্দিন সাহেব গণপূর্ত অফিসের অফিস সহকারী। এই পোস্টের অন্যরা যেখানে বাড়ি গাড়ি করে একাকার, সেখানে উনি সৎ থাকার জন্য 3 মেয়ে স্ত্রীকে নিয়ে দিন গুজরান করাই কঠিন হয়ে যায় ওনার জন্য। ছেলেপক্ষের চাওয়ার সাথে সামঞ্জস্য করতে না পারায় তার 3 মেয়েই মাস্টার্স পাশ করার পরেও পাত্র পাওয়া মুশকিল হয়ে গেছিল। সবচেয়ে বড় লাবণীর বয়স 33, তারপর নবনীর বয়স 31 আর ছোট অরণির বয়স 28। ঘটক যখন ফারুকের ছবি আর বায়োডাটা দেয়, তখন যখন বলে পাত্র শুধু মেয়ে ছাড়া কিছুই নেবে না, তখন যেন নাজিমউদ্দিন সাহেব আকাশের চাঁদ হাতে পেলেন। তার উপর পাত্র LGEDর জুনিয়র ইঞ্জিনিয়ার, বয়সে লাবণীর 3-4 বছরের বড়। এ যেন সোনায় সোহাগা।
কোনো কিছু খোঁজ না নিয়েই ঘটকের কথায় রাজি হয়ে যান। তার উপর ছেলের মা, ভাই, বোন কেউ নেই, আছে শুধু বাবা, তাও তার সাথে সম্পর্ক নেই। কন্যা দায়গ্রস্ত পিতার জন্য রাজি হতে আর কি লাগে। কিন্তু আজ বাড়ি ফেরার সময় ভাবেন নাজিমউদ্দিন সাহেব যে খোঁজ না নিয়ে বড় ভুল করেছেন। অন্তত তার কর্মস্থলে খোঁজ নিতে হতো, তাহলে আজ অন্তত এই মানসিক কষ্ট ভোগ করতে হতো না। বাড়ি ফিরে হাতে বাজার দেখে লাবণীর মা মরিয়ম বেগম কিছুটা আঁচ করেন কি হয়েছে। মেয়ের কাছে তো আগেই শুনেছেন জামাইয়ের আচরণের কথা, এখন চাক্ষুষ দেখে আরো মর্মাহত হলেন। কি হয়েছে টের পেলেও স্বামীকে কিছুই জিজ্ঞেস করেন না উনি। স্ত্রীর হাতে বাজারের ব্যাগ দিয়ে মেয়েকে নরকে রেখে এলাম গো বলেই অজ্ঞান হয়ে যান। অপমানের জ্বালা পোড়া নিয়ে এতটা পথ এসেছেন, সাথে ছিল মেয়ের কষ্টের অন্তর্জ্বালা। তাড়াতাড়ি করে নাজিমউদ্দিন সাহেবকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে শেষে জানান উনি মাইল্ড স্ট্রোক করেছেন। ডাক্তারের অবজারভেশনে 2 দিন থেকে কিছুটা সুস্থ হলে বাসায় নিয়ে আসা হয় ওনাকে। মারিয়াম বেগম আগেই 2 মেয়েকে মানা করে দিয়েছিলেন লাবণীকে না জানাতে। মায়ের কথার অবাধ্য কেউই হয় না। বাসায় ফিরে নাজিমউদ্দিন সাহেব নিজেই মেয়েকে ফোন দেন। নিজের শারীরিক অবস্থা জানিয়ে মেয়েকে একবার দেখার অনুমতি চেয়ে জামাইকে অনুরোধ করেন। জামাই ভেবে দেখবে, ছুটি পেলে যাবে বলে ফোন কেটে দেয়। লাবণী আশার দৃষ্টিতে স্বামীর দিকে তাকায়। আশাহত হয়ে শুনে ফারুক বলছে, যত ঢং, সাথে নিয়ে যেতে পারেনি, এখন অসুখের বাহানা করছে। কোনো যাওয়ার দরকার নেই, মরে তো আর যায়নি, মরুক তখন যেও। নাজিমউদ্দিন সাহেব স্ট্রোক করে বিছানায় পড়ে থাকেন। তার সংসার চালানো কঠিন হয়ে যায়। লাবণীর মা লাবণীকে ফোন দিয়ে কান্নাকাটি করেন। নিজের কপালের দোষারোপ করেন যে কেন তার ছেলে হলো না, তাহলে আজ অন্তত তার পাশে দাঁড়াতে পারত। মেয়েরা শুধুই বোঝা হয়ে আছে তার উপর। মায়ের কান্নাকাটি দেখে অস্থির হয়ে যায় লাবণী। ফারুকের কাছে গিয়ে অনুরোধ করে লাবণী তাকে চাকরি করার অনুমতি দেওয়ার জন্য। আরেক দফা অপমানিত হয় স্বামীর কাছে। তার স্থির বিশ্বাস বাইরে চাকরি করতে গেলেই লাবণীও পরকীয়ায় জড়িয়ে যাবে, যেমনটা সে দেখেছে তার 3 সহকর্মীর মধ্যে। কিছুতেই রাজি হয় না লাবণী চাকরি করবে। এক ছুটির দিনে সে লাবণীকে নিয়ে যায় তার বাপের বাড়ি। লাবণীকে বাসায় রেখে বাজারে যায়। একটা সংসারে 1 মাসে যা যা লাগে সবকিছু বাজার করে আনে। সাথে আনে এক কাঁচা সবজিওয়ালাকে। শাশুড়িকে ডেকে বলে, আম্মা, এই লোক প্রতিদিন আসবে, যা যা কাঁচা বাজার লাগবে নিয়ে খাতায় লিখে রাখবেন, আমি মাস শেষে টাকা দিয়ে দেব। বিকেলে শ্বশুরকে নিয়ে ডাক্তারের কাছে যায়। ডাক্তার দেখিয়ে পুরো 1 মাসের ঔষধ কিনে নিয়ে আসে। লাবণী শুধু অবাক হয়ে এসব দেখে। রাতে খেতে বসে শাশুড়ি বলে, বাবা, তুমি এত কিছু করেছো, আমি খুব লজ্জায় পড়ে গেছি। তুমি জামাই মানুষ, তুমি এত টাকা খরচা করলে এটা তো লজ্জার। আম্মা শোনেন, এগুলো যা কেনাকাটা করেছি সব লাবণীর টাকায়। লাবণী আমার সংসারে হাল ধরে রাখতে যা কিছু করছে, আমি ওকে 1 টাকাও হাত খরচ দিই না। ওর নাম করেই ব্যাংকে জমিয়ে রাখি। সেদিন যখন আপনাদের কষ্ট দেখে কান্নাকাটি করছিল আর নিজেকে দোষ ছিল কেন সে ছেলে হলো না, তখন ভাবলাম ঠিক আছে, ওর হাত খরচ দিয়েই ওর বাবা মাদের বোনেদের জন্য খরচ করুক, তাও তো সংসারে শান্তি থাকবে। এগুলো ওর টাকাতেই কেনা, নিশ্চিন্তে ব্যবহার করবেন। আর হ্যাঁ, আপনার বাকি 2 মেয়ের বিয়ের জন্য ছেলে দেখেন। আমার যতটা সাধ্যে কুলায় ওদের বিয়ের জন্য করব, আপনি ছেলে দেখেন। নিশ্চিন্ত হলাম বাবা, তোমার মতো বুঝদার ছেলের হাতে আমার মেয়েটা পড়েছে। আল্লাহ তোমার রুজি রোজগারের বরকত দিক, নেক হায়াত দিক, খুশিতে গদগদ হয়ে বলেন মারিয়াম বেগম। অভাব মানুষকে পাল্টে দেয় অনেক। মারিয়াম বেগমের কাছে তার 3টা মেয়ে ছিল চোখের মণি। সবসময়ই গর্ব করতেন তিনি মেয়ে নিয়ে। কেউ ছেলের কথা বললেই বলতেন, আল্লাহ পাক যার উপর খুশি থাকেন তাকেই কন্যা দান করেন। আমি খুশি যে আল্লাহ আমার উপর খুশি। দিনে দিনে মেয়েরা বড় হয়, বিয়ে দেওয়ার চেষ্টা করতে থাকেন, কিন্তু ছেলেপক্ষের বিশাল চাহিদার জন্য মেয়েদের বয়স বাড়ে, কিন্তু বিয়ে হয় না।
চারপাশের মানুষের কথায় আস্তে আস্তে জীবনটা বিষ লাগে, মেয়েদের বোঝা মনে হয়। সাথে আছে সংসারের কখনো শেষ না হওয়া টাকার অভাব। মাছ মাংস নিজেদের জন্য শেষ কবেই কিনেছেন সেটাও মনে করতে পারেন না। সাথে আরও যোগ হয়েছে স্বামীর অসুস্থতা। এমন অবস্থায় জামাই যতই মেয়ের গায়ে হাত তুলুক বা খারাপ ব্যবহার করুক, সেই জামাই যদি খাওয়া পড়ার চিন্তা দূর করে দিয়ে ভালো খাওয়া পড়ার ব্যবস্থা করে দেয়, তখন তার জন্য খুশিতে গদগদ হওয়াই স্বাভাবিক। রাতে খেতে বসে ফারুকের দুই শ্যালিকা নবনী অরণি এটা ওটা এগিয়ে দিতে যায়। ফারুক হাত গুটিয়ে কঠোরভাবে বলে, তোমরা কেন এমন বেপর্দা হয়ে আমার সামনে এসেছ? জানো না শালি দুলাভাই দেখা করা ইসলামে মানা আছে? যাও এখনই এখান থেকে, আর কখনোই আমার সামনে আসবে না। শুধু আমার সাথে না, সব গায়ের মাহরামের সাথেও পর্দা মেনে চলবে। যাও এখন। দুই বোন মাথা নিচু করে চলে যায়। লাবণী নির্বিকার ভাবে বসে থাকে। ফারুকের কঠোর আচরণ দেখতে দেখতে এটা এখন ওর গা শোয়া হয়ে গেছে। লাবণীর দুই বোন তাদের দুলাভাইয়ের এমন কঠিন কথার সাথে অভ্যস্ত না। যদিও ফারুক ভুল কিছু বলেনি, তারপরও তারা ঘরে গিয়ে কান্না শুরু করে। মারিয়াম বেগম মেয়েদের কান্না দেখে অবাক হয়ে ডাইনিং রুমে আসেন। তাকে দেখেই ফারুক বলে ওঠে, আম্মা, আপনি দেখি কোনো মেয়েকেই পর্দা সম্পর্কে কিছু শেখাননি দেখছি। এটা ঠিক না। আসলে বাবা, আমরা তো অত কড়াভাবে ইসলাম পালন করতে পারি না। চেষ্টা করি, তবে তুমি বলছো সেই জন্য এখন থেকে পর্দার ব্যাপারে শক্ত হব আমি বলার জন্য না আম্মা। আপনাদের নিজেদের কবরে গিয়ে কি জবাব দিবেন তার জন্য নিজেকে প্রস্তুত করেন। আমার খাওয়া শেষ, কাল ফজর পড়ে রওনা দেব ইনশাল্লাহ। লাবণী, সেইভাবেই প্রস্তুতি নাও বলে উঠে দাঁড়ায় ফারুক। জি আচ্ছা, আস্তে করে বলে লাবণী। পরদিন খুব ভোরে রওনা দিয়ে এসে অফিস ধরে ফারুক। দুদিন পরে ফারুকের কাছে একটা বেয়ারিং চিঠি আসে। এই যুগেও কেউ এভাবে চিঠি লেখে? ভেবে অবাক হয়েই চিঠি খুলে দেখে টাইপ করা কয়েকটি বাক্য। অন্যকে নছিহত দেওয়ার আগে নিজেকে শুধরে নেন। আপনার স্ত্রীর সার্টিফিকেট আপনাকে জান্নাতে নেবে, অন্যকে দেওয়া নছিহত না। স্ত্রীকে সম্মান দিতে শিখুন, নইলে জান্নাতের আশা করা বৃথা। এপাশ ওপাশ পাল্টে দেখে প্রেরকের নাম বা ঠিকানা কিছুই লেখা নেই। প্রথমেই ফারুকের মনে হয় এটা লাবণীর কাজ। সে গত দুদিনের সমস্ত সিসিটিভি ফুটেজ চেক করে দেখে লাবণী বাসা থেকে বের হয়নি বা কারোর সাথে কথাও বলেনি। তাহলে কে হতে পারে? ভেবে ভেবে পাগল হবার দশা তার। পরে ধরেই নেয় তার দুই শালিকার মধ্যে কেউ এটা করেছে। বাসায় ফিরে লাবণীকে ডেকে কাছে বসিয়ে জিজ্ঞেস করে ফারুক, আমি কি তোমার সাথে খুব বেশি খারাপ ব্যবহার করি? সত্য কথা বলবে। মাথা নিচু করে ভয়ে ভয়ে লাবণী বলে, না তো, তুমি আমার সাথে খারাপ ব্যবহার করো না। করলে বলবে, আমি চেষ্টা করব ভালো ব্যবহার করতে বলে অফিসের পোশাক পাল্টে চা খেয়ে বের হয়ে যায়। ফারুক চলে যাওয়ার পরে হঠাৎ করে লাবণীর জিদ লাগে। কেন ফারুককে বলতে পারল না তার দুর্ব্যবহারের কথা? কেন বলতে পারল না তার দুর্ব্যবহার কতটা ক্ষতবিক্ষত করেছে লাবণীকে প্রতিনিয়ত? রাতে রান্না করতে গিয়ে ইচ্ছে করে লবণ বেশি দেয়। খাবার খেয়ে যদি ফারুক কিছু বলে তাহলে তাকে মনে করিয়ে দেবে সে খারাপ ব্যবহার করেছে। ফারুক ফেরার সময় লাবণীর জন্য একটা শাড়ি কিনে আনে, সাথে ম্যাচিং চুড়ি, মালা, দুল, মাথার ব্যান্ড আর স্যান্ডেল। লাবণী এগুলো পেয়ে খুশি হয়ে যায়। তরকারিতে লবণ বেশি দেওয়ার জন্য একটা অপরাধ বোধ হয় তার মধ্যে। ফারুক হাত পা ধুতে যায়, সেই ফাঁকে সে এক মুঠো ময়দা মাখিয়ে গোলা বানিয়ে তরকারিতে দিয়ে দেয়, যাতে বাড়তি লবণ ময়দা শুষে নেয়। যেহেতু লাবণীর বাইরে যাওয়া খুব কম আর গেলেও বোরখা পরে নাক মুখ ঢেকে যায়, সেহেতু সে রাতের খাওয়া দাওয়ার শেষে নতুন শাড়ি পরে ফারুকের কাছে যায়। লবণ শুষে নেওয়ার পরে তরকারিটা খুব মজা হয়। ফারুক একে তো খেয়ে খুশি, তারপর লাবণীর সাজ দেখে আরো খুশি হয়ে যায়। ভালোবাসাবাসির এক পর্যায়ে লাবণী ভয়ে ভয়ে বলে সে ফারুককে শুধুই ভয় পায়। ওর আচরণের জন্য তাকে
এ যাবৎ ভালোবাসা থেকে দূরে থাক, শ্রদ্ধাও করতে পারেনি। শুনে সাথে সাথে স্থির হয়ে যায় ফারুক। লাবণী আরো ভয় পেয়ে যায়। না জানি কেমন রিয়াক্ট করবে এখন, ধরে আবার মারেই নাকি এই ভয়ে সিটিয়ে যায় লাবণী। অপেক্ষা করতে থাকে ফারুকের রিয়াকশনের। চটাস করে একটা চড় এসে পড়ে লাবণীর গালে। মুহূর্তে থতমত খেয়ে যায় সে। গালে হাত দিয়ে টপটপ করে চোখের পানি ফেলতে থাকে। নিজের ওপরেই রাগ লাগছে। কেন বলতে গেল সে এসব ফারুককে? জানেই তো সে কিরকম। আস্তে করে খাট থেকে নেমে যায় লাবণী। বাথরুমে গিয়ে ট্যাপ ছেড়ে দিয়ে হাউমাউ করে কাঁদে। অনেকক্ষণ পরে ফারুক এসে বাথরুমের দরজায় নক করে। হাত মুখ ধুয়ে বের হয়ে আসে লাবণী। বাথরুম থেকে বের হয়ে দেখে ফারুক 2 কাপ চা বানিয়ে নিয়ে বসে আছে। ফারুকের আহানে সাড়া নিয়ে অনিচ্ছা সত্ত্বেও চাটা খেয়ে নেয় লাবণী। চা খেতে খেতে ফারুক বলে, সরি, অভ্যেসের বশে চটটা উঠে গেছে, কিন্তু আমারই বা দোষ কি? বুদ্ধি হবার পর থেকে এই দেখে আসছি আমার বাপ নামক মানুষটা তার বউকে কথায় কথায় মারত। সেই বউ আবার করত পরকিয়া। মার সহ্য করতে না পেরেই হোক বা পরকিয়ার টানেই হোক, আমাকে একা করে দিয়ে পালিয়ে গেল মহিলা। তারপর আসলো আরেকজন। বাপ তার গায়ে হাত তুলতো না ঠিকই, কিন্তু তার হাতে মার খেয়ে এসে আমাকে গরু পেটা করত। আমার পিঠটা খুলে দেখো, প্রমাণ পাবে। তুমি সেদিন জিজ্ঞেস করলে না এই গরমেও কেন সবসময় শার্ট পরে থাকি ঘরেও? তোমার কাছ থেকে এই দাগগুলো লুকোনোর জন্য পরে থাকি শার্ট। লাবণী, আমি নিজেকে বদলাতে চাই, আমাকে সাহায্য করবে প্লিজ? বলে লাবণীকে জড়িয়ে ধরে, বলে, আমাকে ক্ষমা করে দাও প্লিজ। আমি জীবনে কারো কাছে মার ছাড়া ভালোবাসা পাইনি। ভালোবাসা শিখব কিভাবে বলো? তুমি আমাকে ভালোবাসা শিখাবে? ফারুকের এমন আকুতি শুনে ওর আলিঙ্গনের মধ্যেই ডুকরে কেঁদে ওঠে লাবণী। এই প্রথম ফারুকের সামনে এসে সশব্দে কাঁদল। তার সাথে সাথে ফারুকও কাঁদে, পুরনো কথা মনে করে, কষ্টে। পরদিন অফিস যাওয়ার সময় একসাথে বসে দুজন নাস্তা করে। এতদিন ফারুক একাই নাস্তা করত বা রাতের খাবার খেত। লাবণীকে জিজ্ঞেসও করত না সে খেয়েছে কিনা, বা তার সাথে বসতেও বলতো না। আজ সে নিজেই লাবণীকে হাত ধরে বসিয়ে দেয় সাথে নাস্তা করতে। শুধু তাই না, মুখে তুলে একটু খাইয়েও দেয়। ফারুক অফিসে চলে যায়। লাবণী একাই বাসায় থেকে যায় বরাবরের মতো। মনের আনন্দে গুনগুন করতে করতে কাজ করতে থাকে। দুজন মানুষের কাজ আর কতটুকুই বা সময় লাগে। অবসর সময়ে হাতের কাজ করে লাবণী। ড্রয়িং রুমে সবকিছুতেই ফুটিয়ে তোলে অপূর্ব সব সূচি শিল্প। খুব খুশি ছিল লাবণী। হঠাৎ ফোনে খবর আসে তার বাবার অবস্থা খুবই খারাপ। সাথে সাথে ফারুকের কাছে কল করে লাবণী। লাবণীকে নিয়ে যায় ওর বাবার বাড়ি। লাবণী পৌঁছানোর 10 মিনিটের মাথায় মারা যায় ওর বাবা নাজিমুদ্দিন সাহেব। বাড়িতে কোনো দায়িত্বশীল পুরুষ না থাকায় ফারুক একাই দায়িত্ব কাঁধে তুলে নিয়ে সবকিছু সমাধান করে। ছুটি কম থাকায় লাবণীকে রেখে ফিরে যায়। নাজিমুদ্দিন সাহেব নিজের কোনো বাড়ি করে রেখে যাননি, বরাবর ভাড়া বাড়িতেই আবাস। এখন উনি মারা যাবার পর পুরো পরিবারের দিশেহারা হয়ে যায়। লাবণী অনেক চিন্তাভাবনা করে তার মা বোনেদের নিয়ে কিন্তু কোনো সমাধানে পৌঁছাতে পারে না। এমন সময় ফারুক আসে তাকে নিয়ে যেতে। সে সাহস করে ফারুকের কাছে বলে তার চিন্তার বিষয়। সাথে সাথেই সমাধান করে দেয় ফারুক। লাবণীর মা বোনেদের সাথে নিয়ে যাবে। লাবণী সারাদিন একা থাকে, ওর কথা বলার সঙ্গী হবে। কিন্তু বেঁকে বসে লাবণীর 2 বোন অরণি, নবনী। ওদের কথা, তোর জামাই আমাদের অপমান করেছে, আমরা যাব না তোর বাসায়। পরে ওদের মা জোর করেই নিয়ে যায়। লাবণীর মা বোন সাথে আসায় তার সময় এখন ভালো কাটে তাদের সাথে। মায়ের কাছে শিখে নতুন নতুন রান্না করে ফারুকের জন্য। এদিকে ফারুক তার শালিকাদের পর্দার কথা ভেবে সিসি ক্যামেরা ডিসেবল করে রাখে। ফারুক চতুর্দিকে সবার খোঁজ লাগায় 2টো ভালো ছেলের জন্য। হঠাৎ করে একটা খোঁজ পেয়েও যায় স্থানীয় সরকারি কলেজের ইংরেজির প্রভাষক।
ছোট ভাই বোনকে মানুষ করতে সঠিক সময়ে বিয়েটা করা হয়নি। অনাড়ম্বরভাবে মসজিদে কিছু কাছের মানুষের উপস্থিতিতে বিয়েটা হয়ে যায় নবনীর। মারিয়াম বেগমের বড় জামাইয়ের এসব আচরণে খুবই খুশি তার উপর। বোনের বিয়ের কিছুদিন পরেই লাবণী গর্ভবতী হয়ে পড়ে। যথাসময়ে একটা মেয়ের জন্ম দেয়। এর মধ্যে ফারুক অনেকটা বদলে দেয় নিজেকে। একদিন অরণি আর মারিয়াম বেগম নবনীর বাসায় গেছেন। বাসায় লাবণী মেয়েকে নিয়ে একা। ফারুক তাদের সারপ্রাইজ দিতে আগেই চলে আসে। ঘরে ঢুকতে ঢুকতে শোনে লাবণী মেয়ের সাথে একা একাই কথা বলছে। এখন তোর বাবা বুঝবে মেয়ের বাবা হওয়ার যন্ত্রণা, কতটা অপমান হয়ে আমার বাবা এ বাড়ি থেকে গিয়ে অসুস্থ হয়ে পড়েছে, এটা বুঝবে তোর বাবা। আমি মন থেকে দোয়া করি মা, তোর বাবার এই আচরণের বোঝা যেন তাকে বইতে না হয়। লাবণীর কথা শুনে হঠাৎ করেই হাউমাউ করে কেঁদে ওঠে ফারুক। দৌড়ে এসে লাবণীর হাত ধরে বলে, আমাকে ক্ষমা করে দাও লাবণী, আমি অনেক খারাপ আচরণ করেছি তোমাদের সাথে, কিন্তু সেই ব্যবহার আমার মেয়ের সাথে হলে আমি মরে যাব। তুমি আমাকে ক্ষমা করে দাও, চাইলে জুতো দিয়ে মারো, তবু আমার মেয়ের যেন কোনো কষ্ট না হয়। আমি সহ্য করতে পারবো না আমার মেয়ের কোনো কষ্ট। ধীরে ধীরে হাত ছাড়িয়ে নিয়ে লাবণী বলে, তোমাকে জুতোলে আমার বাবা ফিরে আসবে? আসবে না। আমাকে বিয়ের চতুর্থ দিন থেকে যেভাবে মারধর করেছ সেগুলো ফিরে যাবে? যাবে না। বিয়ের পর থেকে তুমি তোমার অযথা সন্দেহ দিয়ে আমার মন ক্ষতবিক্ষত করে দিয়েছ। সেই ঘা ভরবে? ভরবে না। তোমাকে আমি কখনোই ক্ষমা করব না, কখনোই না। মেয়ের জন্য সবসময় দোয়া করি, তোমার পাপের শাস্তি যেন আমার মেয়ে না পায়। আল্লাহর কাছে সবসময়ই মেয়ে চেয়ে নিয়েছি। কেন জানো? ছেলে হলে তোমার মতো আরেক পিস হবে, সেটা আমি চাইব না। আমি চাইব না আর কেউ লাবণী হোক। তুমি আমার মা বোনেদের তোমার বাসায় আশ্রয় দিয়েছ, আমি কৃতজ্ঞ, কিন্তু ক্ষমা আমি তোমাকে কখনোই করব না। চুপচাপ মাথা নিচু করে মেয়েকে কোলে নিয়ে বসে থাকে, অশ্রু বিসর্জন করতে থাকে ফারুক। আমাদের সমাজের বেশিরভাগ স্বামীরা স্ত্রীদের সাথে খুবই জঘন্য আচরণ করে, পদে পদে কষ্ট দেয়, কিন্তু যখন সেও মেয়ের বাবা হয় তখন কিছু পুরুষের উপলব্ধি হয়, কিছু পুরুষের কোনোদিনই উপলব্ধি হয় না। হয়তো নাজিমউদ্দিন সাহেবও বিয়ের প্রথম দিকে মারিয়াম বেগমের সাথে খারাপ ব্যবহার করেছিলেন, যার ফলশ্রুতিতে লাবণীর উপর নেমে এসেছে দুর্যোগ। আল্লাহ দুনিয়ার ধার দুনিয়াতেই শোধ করেন। প্রতিটি মেয়ের বাবা যদি তাদের স্ত্রীদের সাথে খুবই ভালো আচরণ করেন, যেমনটা আমাদের প্রিয় নবনী বলে দিয়েছে, হয়তো আমাদের সমাজে নারীর প্রতি অত্যাচার অনেক কমে যেত। কারণ সন্তানরা বাবা মায়ের দেখে শেখে। আজ যদি ফারুকের বাবা ওর মায়ের সাথে ভালো ব্যবহার করত, তাহলে ফারুকও সেটা দেখে শিখত যে স্ত্রীর সাথে ভালো আচরণ করতে হবে। মায়ের পায়ের নিচে যদি হয় জান্নাত, তবে স্ত্রীর সার্টিফিকেট হলো সেই জান্নাতের চাবিকাঠি। স্ত্রীকে কষ্ট দিয়ে আপনি জান্নাত পাবেন এমনটা ভাবা ভুল। আসুন সবাই একযোগে স্লোগান দিই, বন্ধ হোক নারী নির্যাতন।